আজকে চলে এসেছি এইচএস এর ক্লাসের ইতিহাস ক্লাসটি নিয়ে। তো আজকে ইতিহাস ক্লাসের মধ্যে যে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা করব আজকে, সেই প্রশ্নটা হচ্ছে বাংলার মন্বন্তর এবং হচ্ছে 50 মন্বন্তরের কারণ। তো সর্বপ্রথমে যে বাংলা মন্বন্তরের কারণটা যদি আমাদেরকে যদি দেখতে হয়, তো সর্বপ্রথমে বাংলার মন্বন্তরে এখানে বলছে দ্য ফেমিনে অফ বেঙ্গল। তো তখন বাংলা মন্বন্তরের সময় কি হয়েছিল, তো সেই সময় কিন্তু খুব ট্র্যাজেডিক একটি ঘটনা ঘটেছিল আমাদের সেই সময়। সেই ঘটনাটা আজকে আমরা দেখব যে কী ঘটনা ঘটেছিল। যে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালের সময়, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল, তখন জাপান কী হয়েছিল, বার্মা প্রদেশ দখল করে নিয়েছিল। জাপান কিন্তু বার্মা প্রদেশ দখল করে এবং ভারতের দিকে তখন নজর দেয়, কারণ তখন কিন্তু ভারতে কিন্তু ইংরেজরা কিন্তু তখন শাসন করছে তখন ইন্ডিয়াতে। তো জাপান যখন ইন্ডিয়ার দিকে যখন নজর দেয়, কিন্তু ইন্ডিয়াতে তখন কিন্তু সবাই ইংরেজরা কিন্তু তখন একটু ভীত সন্তুষ্ট হয়ে পড়ে যে যদি জাপান যদি ইন্ডিয়াতে যদি প্রবেশ করে ফেলে, তাহলে কিন্তু জাপান কিন্তু ইন্ডিয়াটা দখল করে নেবে। তার জন্য যে কি কি ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আমরা একটু স্টেপ বাই স্টেপভাবে দেখব। দেখ এখানে কি বলছে, যে সে সময়ে যখন জাপান বার্মা প্রদেশ যখন দখল করে নিয়েছিল, তখন ব্রিটিশ সরকার তীব্র অর্থনৈতিক শোষণের মধ্যে কিন্তু চলছিল। ব্রিটিশ সরকার, সেটা ছিল কত সাল, 1943। কিন্তু সেই সময়ে বাংলায় অবিভক্ত বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় সেই সময়ে। সেটাই কিন্তু আমাদের বলা হচ্ছে এক কথায় বাংলার মন্বন্তর। তো এই দুর্ভিক্ষের সময় কি কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেগুলো যদি দেখি, প্রায় 1 বছর ধরে সারা বাংলায় দাপিয়ে বেরিয়েছিল এক মন্বন্তর, বাংলাকে শ্মশানে পরিণত করে ফেলেছিল। 1 বছর ধরে কিন্তু এই আমাদের কিন্তু বাংলাতে কিন্তু কী বলে এই মন্বন্তর চলছিল এবং চারিদিকে শ্মশানে পরিণত হয়েছিল। এবং কি কি হয়েছিল, তার ফলে কী হয়েছিল, যে মানুষেরা অপুষ্টি এবং অনাহারে চারিদিকে একদম শ্মশানের মতন যেরকম মৃতদেহ পড়ে থাকতো, ওরকম রাস্তার পাশেও কিন্তু এরকম মৃতদেহ তখন পড়ে থাকতে লক্ষ্য করা যায় রাস্তার পাশে। তো এবং এখানে আরও অনাহারে অপুষ্টিতে প্রচুর মানুষ মৃত্যু হয় এবং খাদ্যের অভাবে অখাদ্য কুখাদ্য খেয়ে তখন কিন্তু মানুষরা কী হয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু মৃত্যুর কোলে আস্তে আস্তে ঢলে পড়েছিল। এবং তাছাড়াও আমরা অনেক কিছু দেখি যে এটা একটা ঘটনা, এখন আমরা একটা যেটা ঘটনাটা আমরা দেখেছিলাম বা এটা আমরা ঘটনাটা শুনেওছি আগে, যে সে সময়ে কিন্তু যে একটা বিরল ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা কী হয়েছিল, যে অনাহারী মায়ের কঙ্কালসার দেহের উপরে তার দুধের শিশুটি কখন মারা গেছে সে মাও জানে না, এবং কিছুক্ষণ পর তার মাটাও কিছুক্ষণ পর মারা যায়, সেটা দেখ লেখা আছে এখানে, একটু পরে মায়ের মৃত্যু হয়। তো এরকম অনেক ট্র্যাজেডিক অনেক ঘটনা ঘটেছিল। তো তারপরে আমরা এখানে আরও দেখি যে এই দুর্ভিক্ষে বাংলা অন্তত 40 থেকে 70 লক্ষ মানুষ মারা গেছিলো। তো এই সব ঘটনা আমরা এখানে দেখলাম, যে বাংলা মন্বন্তর আমরা ঘটনাটা দেখছি আমরা এখানে। এরপর আমরা যেটা প্রশ্নটা আছে যে 50 মন্বন্তরের কারণ। তো 50 মন্বন্তরের কারণগুলো আমরা এখানে যদি দেখি, এখানে অনেকটি পয়েন্ট আছে আমাদের। তো অনেকটি পয়েন্ট এখানে সবটি আলোচনা করতে হবে আমাদের এখানে। তো এটা কিন্তু লেখার আগে কিন্তু এর আগেরটা থেকে তোরা কিন্তু লিখবি। তারপর আমরা যদি এখানে পয়েন্টে যদি চলে আসি, তো প্রথম পয়েন্টে বলছে পূর্ববর্তী খাদ্য সংকট। প্রথম থেকেই কিন্তু আস্তে আস্তে কিন্তু এই খাদ্য সংকটটি হয়ে আসছিল। তো এখানে কিন্তু ভিতরে কিন্তু দুটো পয়েন্ট আছে। একটি পয়েন্ট যদি আমরা এখানে যদি লক্ষ্য করি, 1940 থেকে 41। আরেকটা পয়েন্ট হচ্ছে দারিদ্রতা বৃদ্ধি। তো 1940 থেকে 41-এ যে সময়ের কথাটা বলছে, সে সময় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক একটু আগে। তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু এই খাদ্য সংকট কিন্তু হতে শুরু করেছিল। তো সে সময় কিন্তু তখন সরকার কিন্তু দ্রুত হস্তক্ষেপের ফলে ব্যাপক প্রাণহানির হাত থেকে কিন্তু বাংলা রক্ষা পেলেও কিন্তু বাংলার মানুষের কিন্তু প্রাণশক্তির কিন্তু আস্তে আস্তে কিন্তু নিঃশেষ হয়ে আসতে থাকে। তো তারপরে আমাদের যে পয়েন্টটা আছে দারিদ্রতা বৃদ্ধি। তো দারিদ্রতা বৃদ্ধি কি হয়, আমি এখানে বলছি যে বইয়ের মধ্যে, যে সে সময়ে যদি ফসল যদি উৎপাদনের হার যদি কমতে থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে ফসল উৎপাদনের হার কমে যাবে এবং বাজারে কি হবে, সেই ফসলের দ্রব্যের পরিমাণ বা মূল্য প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে এবং সবাই কিন্তু সেই মূল্য কিন্তু দিয়ে কিনে বেঁচে থাকতে কিন্তু অসুবিধাই হবে। তো তার জন্য কিন্তু এখানে বলছে যে সে সময়ে কি হয়েছিল, দরিদ্র মানুষের যতটুকু সম্বল ছিল বাড়িতে, যতটুকু টাকা ছিল, সেই টাকা দিয়ে কি হয়েছিল, তারা কিন্তু অর্থ সম্পদ দিয়েও তারা খাদ্য ক্রয় কিন্তু কিনতে শুরু করেছিল এবং কিন্তু সেই দিন আর কিন্তু বেশি দিন কিন্তু চালাতে পারেনি। আস্তে আস্তে কিন্তু তাদের খাদ্য ক্রয় কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে যেতে থাকে এবং বাংলায় কি হয়, তা মানুষের আস্তে আস্তে হতদরিদ্র
হতে থাকে এবং আস্তে আস্তে কিন্তু এই মন্বন্তরে কিন্তু পরিণত হতে শুরু করছিল। এটা একটা আমরা কারণ দেখলাম। এরপরে যদি আরও কারণ দেখি, তারপরে আসছে খাদ্য উৎপাদন হ্রাস। এই যে ফসল উৎপাদন, আমরা এর আগে যে পয়েন্টে দেখলাম যে ফসল উৎপাদন কম হচ্ছিল, কেন কম হচ্ছিল সেটা কারণগুলো এখানে লিখেছে, প্রত্যেকে দেখ বইয়ের মধ্যে। দেখ 1 নম্বর পয়েন্ট দিয়েছে এখানে হচ্ছে ঘূর্ণিঝড় ও জলস্রোত। সে সময় বুঝতেই পারছিস যে বাংলাটা আমাদের কিন্তু এই আমাদের সমুদ্রের পাশেই, তো সব ঘূর্ণিঝড় সে সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে বা বেশি ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা কিন্তু এখানে লক্ষ্য করছে, যে হওয়ার ফলে কিন্তু ফসল উৎপাদন তেমন কিন্তু হয়নি। দেখ লিখেছে এখানে 1942 খ্রিস্টাব্দে অক্টোবরে কী হয়েছিল, ঘূর্ণিঝড়, বন্যা, জলস্রোতের বা বাংলার আগমন ধানের উৎপাদন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। হ্যাঁ, কী হয়েছে, আমন ধানের কী হয়েছে, আমন ধানের উৎপাদন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এবং এই প্রকৃতিতে কি হয়, একটি 1,90,000 গবাদি পশু মারা যায়। ভাবা যায় 1,90,000 গবাদি পশু মারা যায়। তারপর দ্বিতীয় পয়েন্ট দেখি, এখানে আছে কি, ধানে মরক। ধানে মরক মানে ধানের মধ্যে পোকা লেগে যাওয়া। পোকা লেগে যায় না, দেখবি বেশি বৃষ্টি হলে কিন্তু পোকা লেগে যায়। তো ধানে মরকের এগুলো কিন্তু সব আইডিয়া করা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের হাত থেকে যেসব শস্য বেঁচে যায় সেগুলি শীঘ্রই কি হয়, বাদামি দাগ নামে এক ধরনের ছত্রাক ঘটিত রোগে আক্রমণ হয়ে নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। এতে উৎপাদন 50 থেকে 90% কমে যায়, বুঝতে পারলে? আচ্ছা, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে তোর খাদ্য সরবরাহ হ্রাস। এখানে কি বলছে দেখ, প্রথমে যোগানের ঘাটতি। যে 50-এর মন্বন্তরের একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি, চাহিদার তুলনায় বাংলা খাদ্যের যোগান ঘাটতি লক্ষ্য করা যায়। যতটা পরিমাণ প্রয়োজন ছিল আমাদের বাংলায় খাদ্যের, তা কিন্তু অতটা পরিমাণ কিন্তু শস্য বা খাদ্য কিন্তু ঘাটতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছিলো। কী হয়েছিল ব্যাপারটা এই জায়গাটা দেখ, যে সে সময়ে কী হয়েছিল, কোচিন দেখাচ্ছি সেগুলো, কোচিন, ত্রিবান্ধম, মুম্বাই, তারপর হচ্ছে মাদ্রাজ প্রভৃতি স্থান থেকে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা থেকে কৃষি উৎপাদন হ্রাস পেয়েছিল। সবার এসব জায়গা থেকে আমাদের বাংলাতে কিন্তু কৃষি উৎপাদনের হার কিন্তু একদম কমে গেছিলো। এবং সেখানকার ঘাটতি মেটানোর জন্য কী হয়েছিল, পাঞ্জাব ও অন্যান্য স্থান থেকে প্রচুর পরিমাণে সেসব অঞ্চলে রপ্তানি কিন্তু শুরু হয়। এর ফলে বাইরে থেকে বাংলায় কিন্তু খাদ্য আমদানি হ্রাস পেলে বন্ধ হয়ে যায় এবং খাদ্য সংকট সৃষ্টি হতে থাকে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা পয়েন্ট আছে ওর মধ্যেই, যে যোগাযোগ ব্যবস্থার ত্রুটি। এটা একটুখানি দিবি লিখে এখানে, যে 1943 খ্রিস্টাব্দে পূর্ববর্তী কী হয়েছিল, যে বছরগুলিতে বাংলায় ভয়াবহ বন্যায় ফলে গ্রামের প্রধান রাস্তাগুলির অধিকাংশ ভেঙে গিয়েছিল, বুঝতে পারলি? ফলে কী হয়েছিল, গ্রামগুলির সঙ্গে একটা শহরের যোগাযোগ একটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তার ফলে কী হয়েছিল, শহর থেকে যদি খাদ্যশস্য যদি গ্রামের দিকে পাঠানো যদিও বা যেত, তাও কিন্তু যাচ্ছিল না। তার ফলে কী হয়েছিল, বন্যায় যে রাস্তা তো ভেঙে গেছে, কী করে পাঠাবে? তো এগুলো একটা সৃষ্টি হয়েছিল। এবার হচ্ছে তারপরে পয়েন্ট দেখ, বার্মা থেকে চাল আমদানি বন্ধ হয়ে যাবে। দারুণ পয়েন্টটা আছে, বার্মা থেকে চাল আমদানি বন্ধ হয়ে যাবে। বার্মাটা আমি কিন্তু প্রথমের দিকে আমরা বললাম যে ওই জাপান বার্মা প্রদেশ দখল করে নিয়েছিল। এবার বার্মা থেকে কী হয়েছে, আমদানি ওরা কিন্তু বন্ধ করে দেয়। তো এখানে দেখিয়েছে বার্মা থেকে আমদানি করা চালে বাংলায় অনেকটা ঘাটতি মিটতো। ওখান থেকে কিন্তু চাল আসতো আমাদের ইন্ডিয়াতে, তো সেখান থেকে চাল আসছে না, তার ফলে কি ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1942 সালে মার্চ মাসে ইংরেজদের হাত থেকে বার্মা দখল করে নেয় কারা, জাপান। জাপান যখনই ইংরেজদের হাত থেকে যখন দখল করে নেয় বার্মা প্রদেশ, তখন কি হয়, বাংলায় ভারতের চাল আমদানি কিন্তু বন্ধ হয়ে যায়, আর ইন্ডিয়াতে আর চাল আসে না। তার ফলে কি খাদ্য সংকট লক্ষ্য করা যায়। এদিক দিয়ে সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু বার্মায় কিন্তু ওখানে কিন্তু ওদেরকে রাজি করিয়ে কিন্তু চাল বা শস্য আনার কিন্তু কি বলে ব্যবস্থা করেছিল। তা সত্ত্বেও কিন্তু ইংরেজরা কিন্তু নিতে রাজি হয়নি, তার ফলেও কিন্তু আমাদের কিন্তু সংকট লক্ষ্য করা যায়। ঠিক আছে। আচ্ছা, তারপর আসছে কি, জাপানে ভারত আক্রমণের আশঙ্কা। দারুণ এটা, জাপানে ভারত আক্রমণের আশঙ্কা। এখানে কি বলছে, এবার জাপান তো বার্মা প্রদেশ দখল করে নিয়েছে, এবার ইংরেজ কিন্তু একটু ভয়েই আছে যে ওখান দিক দিয়ে সোজা আমাদের ইন্ডিয়াতে আবার প্রবেশ না করে ফেলে। কারা, জাপানরা। ইন্ডিয়াতে যদি প্রবেশ করে তাহলে কিন্তু ইংরেজরা কিন্তু পারবে না, ঠিক আছে। তার ফলে আমাদের ইন্ডিয়াতে ওদের হাতছাড়া হয়ে যাবে। তো এই কারণে ভয়ে থাকার কারণে দেখ এখানে আছে, দেখ আশঙ্কা করছিল এবং জাপান হয়তো বাংলা হয়ে ব্রিটিশ ভারতে অভিযান চালাতে পারে। এটা কিন্তু ওরা আইডিয়া করছিল যে ইংরেজরা জাপান
বার্মা হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করবে। এবং এর জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যে যাতে ইন্ডিয়াতে যাতে না প্রবেশ করতে পারে। তার জন্য কি করে, পোড়ামাটির নীতি ঘোষণা করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইংরেজরা দেখছে যে যদি জাপানরা যদি ইন্ডিয়াতে প্রবেশ করে ফেলে তাহলে তো মুশকিল, তাহলে পোড়ামাটির নীতি গ্রহণ করতে হবে ওরকম। তার ফলে দেখ এখানে কি দিয়েছে, 1941 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী চার্চিল ঘোষণা করেন যে ইংরেজরা ভারতের সীমান্ত অঞ্চল ছেড়ে চলে যাওয়ার আগে সেখানকার খাদ্য ও যানবাহন নির্মমভাবে ধ্বংস করা হবে এবং খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। ওই ফসল টসল ধ্বংস করে দিবে এবং আবার সেই আগের মতো নিয়মে ফিরিয়ে আনবে। তার ফলে কী হবে, জাপানরা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবে না। এই নীতিটা কিন্তু করেছিল, এটা পোড়ামাটির নীতি বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা চলে আসবো পয়েন্টে, সরকারি নীতি ফাঁস। এবার সরকারি নীতি ফাঁসটা দেখবো আমরা এখানে, যে বিভিন্ন সরকারি নীতির ফলে বাংলায় খাদ্য আমদানি ব্যাহত হয়। সরকারি নীতি, ওদের কিছু প্ল্যানিং করছিল ইংরেজরা, তার ফলেও কিন্তু আমাদের কিন্তু এই ইফেক্টটা পড়ে। কি নীতিগুলি হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি নীতি, দেখ প্রথমে পয়েন্টে কি বলছে দেখাচ্ছিস, 50-এ মন্দনের সময় দেখা অন্যান্য রাজ্য থেকে খাদ্য আমদানি করে সরকার বাংলায় খাদ্যাভাব দূর করতে পারতো। এটা কিন্তু পারতো, কিন্তু ইংরেজরা অন্য জায়গা থেকে খাদ্য নিয়ে আসতে পারতো না। খাদ্য সরবরাহ কিন্তু আমাদের অন্য জায়গা থেকে, অন্য রাজ্য থেকে নিয়ে এসে তো আমাদের বাংলায় তো সরবরাহ করতে পারতো, কিন্তু সেগুলো করেনি। কিন্তু সরকারি নীতির ফলে তা সম্ভব হয়নি। কেন্দ্রীয় সরকার 1942 খ্রিস্টাব্দে বিভিন্ন প্রদেশ থেকে বাণিজ্য গণ্ডি তৈরি করার ফলে ব্যবসায়ীরা অন্যান্য প্রদেশ থেকে বাংলায় খাদ্যশস্য আমদানি করতে ব্যর্থ হয়। ঠিক আছে, দেখালি। আচ্ছা এবার আসছে চার্চিলের ভূমিকা। এগুলো পয়েন্টগুলো কিন্তু মাস্ট বি দিতেই হবে। চার্চিলের ভূমিকা, যে চার্চিল ছিল তিনি ছিল কিন্তু মেন। হ্যাঁ দেখ, চার্চিল এখানে হচ্ছে জার্মানির প্রবাসী বাঙালি লেখিকা। জার্মানির প্রবাসী বাঙালি লেখিকাকে মধুশ্রী মুখার্জি, তার লেখা চার্চিল সিক্রেট ওয়্যার আছে, তার নামে গবেষণা গ্রন্থে 50-এ মন্বন্তরের জন্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে তিনি কিন্তু সরাসরি দায়ী করেছে। কেন দায়ী করেছে দেখ, ঘটনাটা খুব ট্র্যাজেডিক ঘটনা। যে চার্চিলকে কেন দায়ী করছে দেখ, জাহাজ সংকটের অজুহাতে, যে এই যে পয়েন্টটা আছে জাহাজ সংকটের অজুহাতে, এই ব্যাপারটা হয়েছিল যে বাইরে থেকে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা প্রভৃতি জায়গা থেকে, অন্য দেশ থেকে কিন্তু ওরা যখন এই খবরটি পায়, তারা কিন্তু জাহাজে করে আমাদের ইন্ডিয়াতে খাদ্যশস্য পাঠানোর জন্য কিন্তু তারা রাজি ছিল। বুঝতে পারলে কারা কারা? কানাডা, এরা কিন্তু পাঠানোর জন্য রাজি ছিল। ওরা জাহাজে করে খাদ্যশস্য ইন্ডিয়াতে পাঠাবে। এবার দেখছে চার্চিল, দেখছে যে ওদের কাছ থেকে যদি সাহায্য নেয় তাহলে ও তো নিচু হয়ে যাবে। তার জন্য তিনি কিন্তু এখানে ওই জাহাজগুলো নেওয়ার জন্য, এখান থেকে তো আবার কিছু জাহাজ পাঠাতে হবে ইন্ডিয়া থেকে, জাহাজ কোনো জাহাজই কিন্তু পাঠায়নি খাদ্যশস্য আনার জন্য, কোনো জাহাজই পাঠায়নি। বুঝতে পারলে? দেখেন কি বলছে, বাংলায় চরম দুর্ভিক্ষের দিনে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা সমুদ্রপথে জাহাজ করে বাংলায় খাদ্যশস্য পাঠাতে চেয়েছিল, কিন্তু চার্চিল যুদ্ধের জন্য জাহাজ সংকটের অজুহাতে, জাহাজ সংকটের অজুহাতে বলছে যে আমাদের জাহাজ কম, আমাদের এখানে জাহাজ নাই, জাহাজ সংকটের অজুহাতে দেখিয়ে খাদ্য পরিবহনে কোনো জাহাজ ছাড়তে রাজি হয়নি, জাহাজ কোনো কিছু পাঠায়নি ওইসব আনার জন্য। আর হচ্ছে আমাদের তারপরে পয়েন্ট দেখবো আমরা, যে এখানে আছে সেনার জন্য খাদ্য রপ্তানি। এটা খুবই সোজা আছে, আমি এখানে বলছি না, তোরা দেখে নিবি। এখানে বলছে যে সেনার জন্য, যে ইন্ডিয়ার যে ইংরেজদের যে সেনাবাহিনী আছে তাদের জন্য ঠিকই কিন্তু তাদের জন্য খাদ্য সরবরাহ কিন্তু করছিল ইংরেজ সরকার, কিন্তু সেখান থেকে কিছুটা পরিমাণ যদি আমাদের বাংলায় যদি খাদ্য যদি পাঠাতো তাহলে কিন্তু আমাদের কিছু মানুষ কিন্তু বেঁচে যেত। সেগুলো তিনি কিন্তু করেনি, কারণ তিনি চেয়েছিল যে সৈন্যদেরকে কিন্তু বাঁচিয়ে রাখতে, যে ওদেরকে কিন্তু খাবার দিয়ে যোগান দিয়ে রাখতে হবে। যদি যুদ্ধ লাগে তাহলে সৈন্যদেরকে দিয়েই কিন্তু আগে যুদ্ধ করাতে হবে। তো এদিকে বাংলায় যা হচ্ছে হোক, আগে সৈন্যদেরকে খাবার পাঠাও। ঠিক আছে, তো এই ব্যাপারটা করেছিল, এটা আছে। আচ্ছা, ভালো ভালো ভিডিও পেতে এবং ভালো ভালো এই প্রশ্নের অ্যান্সারগুলো পেতে এই চ্যানেলটি কিন্তু অবশ্যই কিন্তু দেখতে হবে। এবং চ্যানেলটি হচ্ছে অনুরাগদা প্রাইভেট, এবং প্রত্যেকের কাছে এই ভিডিওটি
শেয়ার করে দিবে যদি ভালো লাগে। এর পরবর্তীতে আমি আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো প্রত্যেকের কাছে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিবে এবং লাইক অবশ্যই, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, যাতে খুব সহজেই আরও ভালো ভালো ভিডিওগুলো যাতে সহজেই যাতে তোমরা পেয়ে যাও। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাক।